মেয়ে, তোমার লজ্জা নেই? তুমি আবার এখানে এসেছো? দাদুর রুম থেকে বের হয়ে আমাকে বাসা থেকে বের করে আনলো। উনি একটা রিক্সা নিয়ে আমাকে উঠতে বলেই উনি উঠে গেলেন। আমি অবাক হয়ে ওনার সাথে উঠলাম রিক্সায়। পড়ি, আমরা আজ রিক্সা ভ্রমণ করব, চলো। আমি শুধু মাথা নাড়লাম। পড়ি, কি হয়েছিল সেখানে? আমাকে খুলে বল। বলে উনি গম্ভীর হয়ে গেল। আমি জগিং এর থেকে সব ঘটনা খুলে বললাম এবং আমার চোখ দিয়ে পানি পড়ছিল। দাদু সব বুঝতে পেরে বলল, কিন্তু না পড়ি, অর্পিতার এ ধরনের কাজ করা একদম ঠিক হয়নি। দাদু আমাকে নিয়ে একটা ফুচকার দোকানে নামলো। পড়ি, আজ আমার পক্ষ থেকে তোমাকে খাওয়ার টিপস দিচ্ছি। কি কি খাবে বলো? আমি ওনার দিকে চেয়ে একটা হাসি দিয়ে বললাম, হাফ প্লেট ফুচকা, হাফ প্লেট চটপটি, তারপর বিরিয়ানি, আইসক্রিম আর 2 হাত ভরে চকলেট। কি পারবেন তো খাওয়াতে? কি বলো তুমি? এই নিতাই সেন পারবে না, এটা কি হয়? বলেই অর্ডার দিল খাবার। আমার সাথে উনিও খেলেন। জানো পড়ি, আমিও রেনুর সাথে এভাবে শেষ রাস্তায় খেয়েছি, আর আজ। বলি একটা মুচকি হেসে দিলেন। আমি খাবার শুরু করে দিচ্ছি। কষ্টময় দিন শেষে এরকম সারপ্রাইজ জাস্ট অসাধারণ। অনেক মজা করলাম। রেস্টুরেন্টে আবার নিয়ে গেল। বিরিয়ানির অর্ডার দিতেই একজন বলে উঠল। উনি হেসে বললেন, খুব স্পেশাল কেউ? আমি হাসতে লাগলাম ওনার কথায়। খেয়ে আমরা আবার রিকশায় উঠে পড়লাম। পুরো শহর ঘুরে বেড়ালাম। প্রায় রাত 11টার দিকে বাসায় ফিরলাম। আসার সময় অনেকগুলো চকলেট অর্পিতার জন্য দাদু নিয়ে আসলো। বাসায় এসে দেখলাম সবাই যার যার রুমে, তাই সোজা আমার রুমে গেলাম। গিয়ে দেখলাম ফোনটা ফ্লোরে পড়েছিল ভাঙা অবস্থায়, কিন্তু এখন সেটা আবার বেডে পড়ে আছে। হয়তো পলা আন্টি গুছিয়ে তুলে রাখছে। আমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। ঘুম আসছে না। কেন যে ফোনের উপর রাগ ছাড়লাম। এখন মৃদুলের সাথে কেমনে কথা বলবো? বেশ ছটপট করতে লাগলাম। এভাবেই প্রায় 7 থেকে 8 দিন কেটে গেল। মৃদুলের সাথেও আর কথা হয় না। একদিন ভার্সিটি থেকে রুমে এসে দেখি আমার বেডে একটা গিফট পেপার মোড়ানো একটা ছোট্ট বক্স। আমি ওটা হাতে নিয়ে এদিক সেদিক তাকালাম। কাউকে না পেয়ে বক্সটি খুলে দেখি একটা অনেক দামি ফোন। নিচে একটা চিরকুট, তাতে লেখা গিফট। দাদু দিয়েছে, কিন্তু উনি জানলো কি করে আমার ফোন নেই? ধুর, যা মনে করে তাই হোক বলে ফোনে আমার সিম উঠিয়ে চার্জ দিলাম। সন্ধ্যার পর আমি নামাজে দাঁড়াবো, এমন সময় অর্পিতা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, পরি দিদি সরি, আমি সেদিন খুব ভয় পেয়েছিলাম। আমি অর্পিতাকে এক ধাক্কায় দূরে সরে দিই। এই, ডোন্ট টাচ মি অ্যান্ড ডোন্ট হেল্প মি। একদম আমাকে ছোবে না। দেখছো না আমি নামাজে দাঁড়িয়েছি? তোমার ঘাম আমার গায়ে লাগলে অজু নষ্ট হয়ে যাবে। আর তুমি এখানে কেন এসছো? আমার ইচ্ছে নেই তোমার চেহারাও দেখার। বলেই নামাজে দাঁড়িয়ে যাই। অর্পিতা অপমান হয়ে কেঁদে ফেলে এবং চোখ মুছতে মুছতে রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় শুভ্রের সাথে ধাক্কা খেল অর্পিতা। এই, কি হচ্ছে তোর? কান্না করছিস কেন? অর্পিতা A to Z সব বলল শুভ্রকে। অর্পিতার কথা শুনে শুভ্র খেপে গিয়ে পরীর রুমে গিয়ে দাঁড়িয়ে পড়ল, কারণ পরী নামাজ পড়ছিল। নামাজ পড়া শেষ করে উঠে শুভ্রকে দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। এই, তুমি আবার আমার রুমে আসছো, সমস্যা কি তোমার? শুভ্র কোনো কথার জবাব না দিয়ে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। আমি ভয় পেয়ে বললাম, শার্ট কেন খুলছো? শুভ্র শার্ট খুলে কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে ফেলে অনেক জোরে। আমি ধাক্কা দেওয়ার চেষ্টা করি বারবার, কিন্তু উনি আমার হাত মুচড়িয়ে ধরে বলল, বেশ অহংকার তোমার বেড়ে গেছে না? দেখি তুমি কেমন অপবিত্র হয়ে যাও। বলে শুভ্র ওর গাল আমার গালের সাথে ঘষিয়ে দিল, আর ওর পুরো শরীর আমার সাথে। আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, শুভ্র কি করছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে, ছাড়ো আমায়। বলতেই ও আমাকে কষিয়ে দুটো চড় মেরে আমায় খাটে ফেলে দিল ধাক্কা মেরে। শুভ্র শার্ট গায়ে জড়িয়ে বলল, যদি অর্পিতার সাথে এরকম খারাপ ব্যবহার করেছো, তাহলে এর থেকে বেশি খারাপ অবস্থার রূপ নেবে কিন্তু। আমি খাট থেকে উঠে শুভ্রকে ধাক্কা দিয়ে বললাম, তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলা? যা বলেছি তা মাইন্ডে রাখবা, এতে তোমারই মঙ্গল। তাছাড়া শুভ্র, কি করছিস? আর কি হয়েছে? ওর সাথে এমন ব্যবহার করছিস কেন? বলে অনিতা ছেলের কাছে আসলো।
গালে দুটো থাপ্পড় লাগাও শুভ্র। বেয়াদব মেয়ের গলার ঝাঁঝ দেখেছো? বৌদি, বউটা আমার, তাই অপরাধ করলে আমি ওকে শাসন করব। এখানে তৃতীয় পক্ষের কথা বলা আমি একদম পছন্দ করি না। আর এখানে কি সার্কাস দেখতে আসো তোমরা? বলে শুভ্র রুম থেকে বের হয়ে গেল। আমি অর্পিতার দিকে ঘৃণার চোখে একবার তাকালাম। অর্পিতা বুঝতে পেরে রুম থেকে বের হয়ে গেল। এই, তুমি কি শুরু করে দিচ্ছ বলো তো? আমাদের কি শান্তিতে থাকতে দেবে না? তোমাকে না পারছি গিলতে, আর না পারছি ফেলে দিতে। আমি থাকতে চাই না এই বাসায়, সেটা আপনার ছেলেকে জানিয়ে দেবেন। আমার ইচ্ছাও নেই এভাবে কথা শুনে থাকার। ভাগ্য বোঝেন, আমার ভাগ্য খারাপ না হলে আমি এত কথা শোনার পরেও এভাবে পড়ে থাকি। আর নিজের মেয়ের কাছে সত্যিটা দয়া করে শুনে দেখবেন সেদিন কি ঘটেছিল। আমি চুপ করে আছি বলে এই না যে আমি দোষী। বলে অন্যদিকে মুখ ঘুরে তাকালাম। ওরা চলে গেল সবাই রুম থেকে। আমি দরজা বন্ধ করে দিয়ে বাথরুমে রাগে আর কান্নায় ফেটে পড়ি। রাত 9:30টার দিকে পলা খাবার নিয়ে দরজায় নক করলো কয়েকবার, তারপর পরি দরজা খুলে দিল। শুভ্র কি তোমায় মেরেছে পরি? না, আন্টি একটু বকা দিয়েছে। এর নতুন কি? জানো পরি, আজ অনিতা বৌদি অর্পিতাকে খুব মেরেছে আর বলেছে এত বড় খেল কেমনে খেললি তুই? একটা পরের মেয়ের কাছে আমাকে ছোট করলি। এটা আরো আগে করা উচিত ছিল আন্টি। আর আমি খাবো না, আমার ভালো লাগছে না। আপনি এগুলো নিয়ে যান। পলা কিছু না বলে খাবারগুলো রেখে দিয়ে বলল, শুভ্র বলছে তুমি না খেতে চাইলেও যেন রুমে রেখে যাই। ও পেয়েছেটা কি? ওর কথা মতো আমায় চলতে হবে। পলা কিছু না বলে চলে গেল। রাত 12টার দিকে ফোন অন করতেই একের পর এক মেসেজ আসতে লাগলো। জলদি সাইলেন্ট করে ফেললাম মৃদুলের সব মেসেজ। পড়ার আর সময় পেলাম না, তার মধ্যেই কল আসলো। রিসিভ করতেই মৃদুল বলে উঠল, পরি, মৃদুল শুনেই কিস করতে লাগলো পাগলের মতো ফোনে। আমি কাছে ওর কিসগুলো করছি, পুরো 1000টা কিস করে ফেললো। কই ছিলা তুমি? কতবার কল দিচ্ছি, নম্বর বন্ধ তোমার। আমি কোনো কথা না বলে শুধু বললাম, তোমার কিস করা শেষ। বলতে দেরি, কিস করতে আর দেরি নেই। সাথে সাথে আবার পাগলের মতো কিস করতে শুরু করলো। এবার আর গুনি। পরি, আমি বিজি ছিলাম শোনা, তাই রিসিভ করতে পারিনি বলে এত কষ্ট আর অধিকার তোমার দেইনি। কেন এত কষ্ট আমায় দিলে? মৃদুল, জানো তো আমি কি অবস্থায় থাকি। বলে সব ঘটনা ওকে খুলে বললাম এবং কেঁদে উঠলাম। পরি, চলে এসো আমার কাছে। আসতে পারবা না? দাদুর জন্য কোথাও যেতে পারি না মৃদুল। পরি, কেঁদো না প্লিজ, আমার কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হচ্ছে। তুমি যদি আগে ওদের সত্যটা বলতে, তাহলে আজ জল এত দূর গড়াতো না। ঠান্ডা মাথায় কাজ করতে হয়। জেদটাকে ছুঁড়ে ফেলে দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করবা। মৃদুল, আমার সাথে দেখা করবে? মৃদুল কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার পরীক্ষা না কিছুদিন পর? শেষ পরীক্ষায় তোমার সাথে দেখা করব। এবার খুশি তো ম্যাডাম? খুব খুশি। বলে একটা মুচকি হাসি দিলাম। পরি, আর রাত জেগো না, ঘুমিয়ে পড়ো। কিছু খেয়েছ? না। জলদি খেয়ে নাও, খাবারের উপর রাগ করতে নেই। আমরা দেখা করছি তোমার শেষ পরীক্ষায়, দ্যাটস ফাইনাল। খেয়ে ঘুমিয়ে পড়ো আমার প্রিয়। আই লাভ ইউ পরি। আই লাভ ইউ টু মৃদুল। খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে দরজায় জোরে জোরে ধাক্কায় আমার ঘুম ভেঙে গেল। পলা জোরে জোরে চিৎকার করে পরীকে ডাকছে। আমি ধরপড়িয়ে উঠে জানালা খুলে পলা আন্টিকে দেখে চুপসে গেলাম। পলা আন্টিকে বললাম, কি হয়েছে আন্টি? ওরকম কেন করছেন? পরি, জানো অর্পিতা বাসায় নেই, কোথায় যেন চলে গেছে। কাল বৌদি মেয়েটাকে খুব মেরেছে। গিন্নিমা তো সেই তোমাকেই ঝাড়তেছে, তুমি জানো ওদিকে না যেও। সেদিকে না হয় গেলাম না, কিন্তু অর্পিতা কোথায় গেল? বাসার সবাই খোঁজ করছে। ভোর থেকে খোঁজ করছে সবাই, কিন্তু কোনো খোঁজ পায়নি। বাসার মান সম্মানের ভয়ে থানায় যেতে পারছে না। আমি একটা হাই তুলে বললাম, চিন্তা করো না, এসে যাবে। ও যে ভিতু, অন্তত এই ধরনের কাজ করবে না। পরির কথা শুনে পলা একদম ব্যাককেল হয়ে গেল। এই মেয়ে বলে কি অর্পিতা বাসায় নেই, এর দেখি কোনো চিন্তাই নেই। কিছুদিন আগেও কি মিল ছিল দুজনের, আর এখন? সকাল 11টা বেজে গেল, অর্পিতার কোনো দেখা নেই। বাসা সবাই ভেঙে পড়েছে। আমি নিচে নেমে সোফায় গিয়ে চুপ করে বসে আছি। এই পরি, তুমি না বললা অর্পিতা নাকি চলে আসবে, কই এলো না তো? আন্টি, সেটাই ভাবছি। খুব চিন্তার বিষয় দেখছি। বিমলা দিদুন আমার সামনে এসে, ও দিদি ভাই,
বলে চিৎকার দিয়ে কেঁদে উঠল। অনিতা আন্টি রুম থেকে নাকি বের হয়নি, এক কান্নায় আছে। পরি, মাকে যদি কাল ওভাবে কথা না বলতে, হয়তো আজ অর্পিতা বাসায় থাকতো। রেগুলার একটার পর একটা সমস্যা বাসায় তুমি দাঁড় করাচ্ছ, আমাদের বাচ্চার মতো পথ রাখছো না তুমি। নিদ্রাপুর কথা শুনে ফ্যাল ফ্যাল করে ওনার দিকে চেয়ে আছি আমি। দিদুনও এই সুযোগে আমাকে ইচ্ছে মতো ছাড়লো। আমার আর গায়ে লাগছে না, এমনিতেই মহিলা আমায় দেখতে পারে না, আর আজ আবার এই বিপদের সময়। কথার মেশিন সেই থেকে চালু করেছে, এখন অবধি থামছে না। কি বাচাল মহিলারে। আমি একটা তাচ্ছিল্য হাসি দিয়ে দিদুনকে বললাম, আর যাই হোক, আপনার অমন নাতনি বাসা থেকে বের হয়নি, একটু খুঁজে দেখেন বাসায় আছে। বলে ওপরে উঠতেই অনিল আঙ্কেল বলল, আমি পেছন ফিরে বললাম, আপনাকেই এতক্ষণ খুঁজছি আঙ্কেল, আসেন আমার সাথে। আপনার ঋতু মেয়ে কই আছে আপনাকে দেখিয়ে দিই। দেখছেন বাবা কিরকম মুখের ভাষা, দেন দেন আরো তেল দেন। কিছু না বলে মাথায় উঠেছে। আমি ওদিকে কোনো কথা না বলে উপরে উঠতেই শুভ্রকে পেলাম। ওর চোখ মুখ লাল হয়ে আছে, এমনিতেই যে গোড় রং তার গায়ে, তার ভিতর কান্না হয়তো করছে। লাল আপেলের রং ধারণ করেছে যেন, দেখে বেশ দয়া হলো। শুভ্রের হাত ধরে ওকে আমার সাথে নিয়ে গেলাম। এই প্রথম শুভ্রর হাত নিজ ইচ্ছায় ধরেছি, তাও কোনো অভিমানে নয়। ওকে নিয়ে ছাদে আসলাম। ও অবাক হয়ে কেবল কথা বলতে লাগবে। আমি মুখে হাত দিয়ে চুপ থাকতে ইশারা করলাম। ও একদম চুপ। পাশে চিলে কোঠার রুমে ঢুকলাম দুজন। শুভ্র তো নাক ছিটকাচ্ছে। অর্পিতা, অনেক নাটক দেখিয়েছো, বের হয়ে আসো। তোমাকে কেউ কিছু বলবে না, দেখো তোমার শুভ্রদা এসছে। কোনো সারা শব্দ নেই। শুভ্র রেগে আমার দিকে তাকিয়ে আছে। ওর চেহারা দেখে আমি একটা বড়সড় ঠোক গিললাম এবং বললাম, ওভাবে তাকিয়ে আছেন কেন? অর্পিতা এখানে আছে। শুভ্র হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, মজা করা বাদ দাও, মনটা চাচ্ছে কষে দিতে থাপ্পড় লাগাই, কিন্তু তোমার কপাল ভালো, আমার মোট অফ। আহ, এতদিন তাহলে খুশির ঠেলায় আমার গায়ে হাত তোলেন মিস্টার শুভ্র। আজ বলেই একটা ভাঙা আলমারির পাশে থেকে অর্পিতাকে হাত ধরে টেনে আনলাম। আমি ওর গায়ে হাত দিতেই ও হাউমা করে ডুকরে কেঁদে ওঠে। অর্পিতার কান্না শুনে শুভ্র পেছন ফিরে দাঁড়িয়ে পড়ল। অর্পিতা আমার দিকে হাত ছাড়িয়ে ছুটে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শুভ্র আমার দিকে তাকিয়ে আছে, আর ওর দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল, দুগাল দিয়ে টপ টপ করে পানি। আহ, কি ভালোবাসা ভাই বোনের। না, একে এভাবে দেখলে হবে না, শেষ ওর মায়ায় পড়ে যেতে পারি বলে নিচে নেমে আমার রুমে এসে বই নিয়ে বসলাম। সামনে পরীক্ষা, অনেক পড়া বাকি আছে। শুভ্র অর্পিতাকে নিয়ে নিচে নামতে সবাই হাঁ করে ওদের দিকে তাকিয়ে রইল। বলা দৌড়ে অনিতা রুমে গিয়ে বলল, বৌদি, অর্পিতাকে পাওয়া গেছে। আমরা ছোটবেলা থেকে অর্পিতাকে দেখে আসছি, আর পরি কয়েকদিনের মেয়ে হয়ে ওর সব কথা বুঝে ফেললো। আজ ভার্সিটিতে যেতে চাইলাম, তাও যাওয়া হলো না এই অর্পিতার জন্য। যাই হোক, ওকে পাওয়া গেছে। একদিন কথার ছলে বলেছিল রাগ করে থাকলে ও ওই জায়গায় গিয়ে লুকোয়। আগে বিশ্বাস করিনি, এখন করতে হলো ওর কাণ্ড কারখানা দেখে। দিনগুলো বেশ ভালোই কাটছিল। আমি আমার মতো চলি। মৃদুল পড়াশুনো, দাদুর সাথে মাঝে মাঝে বাইরে যাওয়া, বেশ ছুটি এনজয় করছি। একদিন নিদ্রা আপু এসে বলল, পরি চল রেডি হ। আমি খানিকটা অবাক হয়ে বললাম, কই যাবো আপু? আমরা বাইরে যাচ্ছি, তোমার দাদা, আমি, শুভ্র, অর্পিতা একটা কাজে যাচ্ছি। তুমি কি মনে করবা তাই বলতেও পারছি না, চলো তো রেডি হও। বলে আমার হাতে একটা শাড়ি ধরিয়ে দিল। আপু, আমি শাড়ি পরতে পারি না তো। যাও মাকে বলো, উনি দারুণ শাড়ি পরাতে পারেন। বলে চলে গেলেন। আমি বাধ্য হয়ে অনিতা আন্টির কাছে গেলাম। আমাকে দেখে উনি বলল, কিছু বলবে? না মানে এই শাড়িটা পরতাম, একটু পরিয়ে দেবেন? নিদ্রা আপু আপনার কাছে আমাকে পাঠিয়ে দিল। তুমি কি নিদ্রাদের সাথে যাচ্ছ? আপু জোর করলো তো তাই। উনি কিছুটা ভ্রু কুঁচকে বলল, তোমাকে সেখানে কেন নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না, তবে নিজেকে সামলিয়ে রাখো। উনি বলল, ব্লাউজ আর পেটিকোট পরে নাও, আমি আসছি। বলে দরজা ভিড়ে দিয়ে চলে গেল। আমি ব্লাউজ গায়ে দিতেই মা বলে ডেকে কেউ দরজা খুলে ভেতরে ঢুকলো। আমি চট করে ওড়না জড়িয়ে ফেললাম। আল্লাহ, দরজাটা নক করতে ভুলে গেছি। কোনো পুরুষ মানুষ আসলো না তো? দরজা লক করে পোশাক বদলাতে পারো না?
আমার জায়গায় যদি বাবা বা দাদারা আসতো তাহলে কিছু আমারটা থাকতো? নিজেরটা তো নেই, সাথে আমারটা রাখবে না দেখছি। আমি চেতে উঠে বললাম, এই দেখছো তো দরজা বন্ধ, নক করে আসতে পারো না? আবার বড় বড় মুখের বুলি ঝাড়ছো। মার রুমে আমি যখন ইচ্ছে তখন আসবো, তোমাকে কি সেটা আসতে হবে নাকি? আপনি যাবেন বলতেই অনিতা আন্টি রুমে এসে পড়লো। এবার শুভ্র বেশ লজ্জায় পড়ে গেল। সরি, এই তোরা কি সবসময় ঝগড়াই করে যাবি? নিজেদের উপর কি দয়া মায়া নেই? আর শুভ্র, তুই এখানে কেন? একটা কাজে আসছি মা, পরে বলবো। বলেই চলে যেতে অনিতা বলে উঠল, পরীকে কি ওখানে যাওয়া খুব দরকার? হুম, খুব। বলেই শুভ্র চলে গেল। অনিতা বিষণ্ণ মনে পরীকে শাড়ি এবং ম্যাচিং করে জুয়েলারি এবং সুন্দর করে খোপা বেঁধে দিল। পরি, তোমাকে আমার খুব পছন্দ, খুব শখ ছিল, কিন্তু তোমাকে হয়তো আর নিজের ছেলের বউ হিসেবে যেও। আমি এখান থেকে আমার রুমে এসে মোবাইল আর পার্স নিয়ে সোজা করে বসলাম। কিছুক্ষণ পর ওরা সবাই এলো। অর্পিতা, পরীকে ডেকে নিয়ে আয় তো। বলে শুভ্র ডোর খুলতেই আমায় দেখে ফেললো। অর্পিতা, যাওয়া লাগবে না, ওইখানেই আছে। আমার পাশে এসে নিদ্রা ও অর্পিতা বসলো, কৌশিক আর শুভ্র সামনে। শুভ্র ড্রাইভ করছে। 1 ঘন্টা পর আমরা একটা বিশাল বহু রেস্টুরেন্টে এসে নামলাম গাড়ি থেকে। জীবনের প্রথম শাড়ি পরেছি, হাঁটতে পারছি না ঠিক মতো, তবুও কষ্ট করে হাঁটতে লাগলাম। একটা টেবিলে আমাদের বসতে বলে শুভ্র খাবার অর্ডার দিল। অর্পিতা, আমরা এখানে কেন এসেছি? দাদার জন্য বউ দেখতে। মানে? শুভ্রদার জন্য মেয়ে দেখতে আসছি। মেয়েটা শুভ্রদার কলিগ। আজ পছন্দ হলে বিয়ে ঠিক হয়ে যাবে। অর্পিতার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। এর জন্যই তখন আন্টি আসতে নিষেধ করছিল। আমি খুব অপমান বোধ করছিলাম। আমাকে দেখানোর জন্য প্ল্যান করে এরা এখানে নিয়ে আসলো। আমি চুপচাপ মাথা নিচু করে বসে আছি। শুভ্র মনে হয় বারবার তাকাচ্ছে। পরি, আজ তোমাকে জাস্ট ওয়াও লাগছে। বলে নিদ্রা আপু আমার দিকে তাকালো। আমি স্মিত হাসি দিয়ে ধন্যবাদ জানলাম। খাবার চলে আসলো। একটা নামও আমি জানি না, সব বিদেশি খাবার, দেখলেই গাগল আছে। একটু পর একটা মেয়ে এবং একটা ছেলে, সাথে তার ওয়াইফ আসলো। বুঝলাম এই মেয়েটিকেই দেখতে আসছে ওরা। আমি অর্পিতার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেলাম। মেয়েটির নাম নিতু। নিতু এসে একদম শুভর পাশে বসলো। যা পারে তা করুক, আমার কি। তাই বলি খেতে লাগলাম। মেয়েটি কে শুভ্র? বলে নিতু ভ্রু কুচকে শুভ্রের দিকে তাকালো। আমাদের বাসায় থাকে, মুসলিম মেয়ে, পরিণামর, বিবাহিত। আমি একটা মুচকি হাসি দিয়ে ওর দিকে তাকালাম। ও একটু হাসলো। ওরা দুজন দুজনকে পছন্দ করেছে। একটা দিন দেখে বাসায় অভিভাবক পাঠিয়ে দেবে আশীর্বাদের জন্য ডেট করতে। শুভ্র বেশ মনে হয় খুশিতে আছে। ন্যাকামো দেখলে শরীর জ্বলে যায়। ঘন্টা 2 গল্প করলো ওরা। এরপর নিতু বলল, কিছু মনে না করলে একান্তে শুভ্রর সাথে কথা বলতাম। আরে, এখানে মনে করার কি আছে, যাও তোমরা। ওরা বাইরে চলে যেতেই আমি নিদ্রা আপুকে বললাম, আপু আমরা তাহলে বাসায় যাই। বলে অর্পিতাকে নিয়ে বের হলাম। আমি আর অর্পিতা একটা রিক্সা নিয়ে বাসার পথে আসতে লাগলাম। অর্পিতা, তোমরা প্ল্যান করে আমাকে এখানে নিয়ে এসছো তাই না? ও আমার কথা শুনে চুপ করে থাকলো। কথাটা বাদ দাও, ওকে? ওকে বললাম, সেই ছেলের সাথে কি তোমার সম্পর্ক এখনো আছে অর্পিতা? ও থতমত খেয়ে বলল, কেন দিদি? অল্প বয়সে আবেগে পড়ে গেছো, তাই বুঝতে পারছো না কি সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছ। ও আমাকে খুব ভালোবাসে দিদি। ও কিসে পড়ে? তোমার সেম ক্লাসে। ওকে, চলো আজ ওকে পরীক্ষা করি। যদি তুমি ঠিক থাকো আমি নিজে তোমাকে সবসময় হেল্প করব। আর যদি আমি ঠিক থাকি তোমাকে ওকে ছাড়তে হবে, প্রমিস? ওকে। ওকে। অর্পিতা ওর বয়ফ্রেন্ডকে কল দিয়ে আসতে বলল। আমি কিছুটা দূরত্বে বসে আছি আর মৃদুলের সাথে চ্যাট করছি। অর্পিতার বয়ফ্রেন্ড এসে ওকে জড়িয়ে ধরে বিভিন্ন কথা বলতে লাগলো। অনেকক্ষণ পরে অর্পিতা উঠে আড়ালে গেল। এবার আমার কাজ। আমি ছেলেটির সামনে গিয়ে বললাম, ভাই আমাকে একটু হেল্প করবেন? ছেলেটি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, জি আপু, বলেন কি করতে হবে, বসুন এখানে। আমি বসে ফোনের বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলাম। টোপ ফেলেছি, এখন ব্যাটা গিললেই হয়। আপু, আপনার নাম কি? ফারিয়া। কিসে পড়েন? সব ডিটেলস বললাম। এবার আসি ভাইয়া। আপু, আপনার নাম্বারটা দেওয়া যাবে? ওকে, বলে দিলাম। লাস্ট মুহূর্তে বললেই ফেললাম।
আপু, আপনি এত সুন্দর কেন? জানি না বলে একটা মুচকি হাসি দিয়ে চলে আসলাম। মনে হয় কাজ হয়েছে। অর্পিতাকে নিয়ে বাসায় আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। বেচারা অর্পিতার মুখ শুকিয়ে গেছে। বাসায় এসে ফ্রেশ হতেই অর্পিতা চলে আসলো আমার রুমে। দিদি, নোমান কিন্তু ওরকম ছেলে না, আর তুমি সুন্দর অনেক, তাই যে কেউ তোমার সাথে একটু কথা বলবে। তাই তোমার শুভ্রদাকে বলো তো কোনো মেয়ের দিকে তাকিয়ে কথা বলতে। আমি বিশ্বাস করি ও কখনো তাকাবে না। তাহলে তুমি দাদাকে কেন ভালোবাসো না দিদি? দাদাকে কেন কষ্ট দাও? আমি চুপ করে থেকে বললাম, তুমি বুঝবে না। কথা শেষ না হতেই নোমানের ফোন। আমি অর্পিতাকে দেখিয়ে দিয়ে বললাম, দেখো তোমার ভদ্র হিরো কল দিয়েছে। স্পিকারে ফোন দিয়ে কথা বলতে লাগলাম। আপনি কি রিলেশন করেন ভাইয়া? সাথে একটা মেয়েকে দেখলাম। আরে না, ওটা আমার ছোট বোন ছিল। আপনি করেন রিলেশন? না, তেমন কাউকে পাওয়া যায়নি যে আমাকে বুঝবে। কি বলেন? আপনাকে দেখে তো আমি ফিদা হয়ে গেছি। বলে অনেক কথা বলল। শেষে এক পর্যায়ে প্রপোজ করে বসে। অর্পিতার রাগে কল কেটে দিল। অর্পিতা, আশা করি প্রমিসটা রাখবা। ও চোখের পানি মুছে চলে গেল রুম থেকে। হায় রে জীবন। রাত 10টার দিকে বলা খাবার দিয়ে গেল পরীকে। খাবার খেয়ে একটু পড়লাম। ঘড়িতে দেখলাম রাত 12:10। মৃদুলকে কল দিলাম কিন্তু ধরলো না। কয়েকবার দিতেই কেটে দিল। আমার রাগ চরম পর্যায়ে পৌঁছে গেল। রুম থেকে বের হয়ে ছাদে গেলাম। আকাশে আধখানা চাঁদ। খুব বাতাস হচ্ছিল, মনে হয় বৃষ্টি হবে। এমন সময় মৃদুলের কল এলো। প্রথমে ধরলাম না, আবার দিল, এভাবে 7 বার দেওয়ার পর ধরলাম। জান, সোনা, আমার কলিজা, সরি বাইরে ছিলাম তাই দেরি হয়ে গেল বলে কয়েকটা কিস করলো। কথা বলো সোনা, এমন করছো কেন? আমার কষ্ট হয় না বুঝি? আই লাভ ইউ জান, কথা বলো। তুমি এভাবে কেন কথা বলছো? আর এত রাত অব্দি কই ছিলা? সরি, কাজে ছিলাম একটু। আদর করো না। বিষণ্ণ মনে কয়েকটা কিস করলাম। এই প্রথম ওকে। মৃদুল বলতেই কল কেটে গেল। ধুর, ভাল লাগে না, নেটওয়ার্ক প্রবলেম। কতদিন থেকে প্রেম লীলা চলছে পড়ি? আমি থমকে গিয়ে পিছন ফিরে দেখি শুভ্র। আমার পুরো শরীর জমে ঠান্ডা হয়ে গেল। আমি থতমত খেয়ে বললাম, মানে? আমার সামনে এসে ঠাস করে একটি চড় দিয়ে বলল, কতদিন থেকে চলছে এসব? ছেলেটা কে? আমি ওকে ধাক্কা দিয়ে বললাম, ও মৃদুল, ওকে আমি ভালোবাসি, প্লিজ আমাকে মুক্ত করে দাও। আমার আর এ জীবন ভালো লাগছে না। আমি কাঁদছি, আরো অন্যদিক ফিরে কাঁদছি। আমার উপায় নেই আর। এমন সময় ও আমার কাছে এসে শক্ত করে ধরে বলল, আমার মধ্যে কি নেই যা ওই মৃদুল নামে ছেলেটার মধ্যে পাস? ধর্ম, যেটা তোমার মধ্যে নেই, যা ওর ভেতরে আছে। আর তুমি কি নেশা করেছো শুভ্র? শুভ্র আমার কথায় কান্না দিয়ে বলল, তোর জন্য কত কেঁদেছে জানিস? চড়ে কাঁদতে পারি না লজ্জায়। রুমে হাই পাওয়ার বক্সের সং চালিয়ে দিয়ে কাঁদি, আর তুই অন্য ছেলের সাথে প্রেম করে বেড়াস। তোর আর অর্পিতার মধ্যে পার্থক্য কি থাকলো? শুভ্র প্লিজ আমাকে মুক্তি দাও। মুক্তি বলতেই জোরে বৃষ্টি নামতে শুরু হলো। ও আমার একদম কাছে এসে আমার ঠোঁটে কিস করে বলল, আমি রোজ এভাবে নিতে কাদর করবো, তোর কিচ্ছু হবে না। না, এবার আমার ঘাড়ে, ঠোঁটে, বুকে, পিঠে কিস করে বলল, আবার ভেবে দেখ, তুই সত্যি কষ্ট পাবি না তো? না না না, আমায় ছাড়ো বলছি। বলে ধাক্কা দিলাম। ও আমাকে আবার ঠাস করে চড় মেরে বলল, ভালো যখন বাসিস না তাহলে আমার জীবনে কেন এলি? মৃদুল কি জানে না তুই বিবাহিত নেই? আমি ফিকরে উঠে বললাম, জানি। তাহলে নিশ্চয়ই বলেছিস আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি। আমি জানি তো, এটাই তোর মেন অস্ত্র। সুযোগটা আমি তোকে দিয়েছি, কিন্তু আর না। বলে পরে অন্যটা এক টানে খুলে ফেললো। ভালোবাসা যখন বুঝিস না, তাহলে দেখ কি করে ভালোবাসতে হয়। বলেই ওর 2 হাত মুঠোর ভিতরে ধরে। আমি কিন্তু চিৎকার দেবো শুভ্র, ছেড়ে দাও বলছি। তুমি নেশার ভিতরে আছো, এই অবস্থায় ভুল করো না, পস্তাবে কিন্তু। দে না চিৎকার, তোর গলার কত জোর আছে। সবাই দেখুক শুভ্র কাপুরুষ না, বউকে কিভাবে সাহায্য করতে হয় সেটা জানা আছে। বলে আমাকে জড়িয়ে ধরলো। আমি উপায় না পেয়ে ওর হাতে কামড় দিলাম। ও আমাকে আবার একটা চড় বসিয়ে দিয়ে বলল, এবার দেখ কামড় দেওয়ার চালাকি। বলে ঘাড়ে কামড় বসিয়ে দিল। আমি শব্দ করতেই ও ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁটে চেপে ধরল।
শারীরিক সম্পর্ক ছাড়া শুভ্র সব কিছুই করে পরীকে ধাক্কা দিয়ে ফেলে দিল ফ্লোরে। মৃদুলকে বলিস আমি তোর পুরো শরীর ব্যবহার করেছি, আবার যদি যোগাযোগ করিস বাকিটা পূরণ করব। দেখি ও এবার তোকে কি করে গ্রহণ করে। আমার ভালোবাসা দেখেছিস কিন্তু ক্রোধ দেখিসনি। আজ থেকে কষ্টের দিন গোনা শুরু করে দে। এতটা আঘাত পাবি যে নিজের ভুল শুধরানোর জন্য আর আমাকে খুঁজে পাবি না। বলে শুভ্র চলে গেল। আমি একইভাবে ছাদে বসে আছি প্রায় 3 ঘন্টা ধরে। দূরে ফজরের আজান দিচ্ছে, তবুও বৃষ্টি থামার নাম নেই। শুভ্র আজ যা করলো সেটা সীমার বাইরে। ফুপিয়ে কাঁদছি, মাথা ব্যথা করছে। তুমি এখানে এখন ওইভাবে পড়ে আছো? পরে শুভ্র আমার কাছে আসলো। শুভ্র ওড়না আর মোবাইলটা নিয়ে পরের কাছে এসে দাঁড়িয়ে বলল, ওঠো। বলে হাত টেনে ধরলো। আমি হাত ছিটকিয়ে বলে ফেললাম, ও আর কিচ্ছু না বলে পরীকে কোলে নিয়ে নিচে নামতে লাগে এবং ও রুমে নিয়ে যায়। আমাকে নেমে দিতেই ওকে জোরে কামড় বসে দিয়ে ধরে থাকি। শুভ্র তো অবাক, এর ভেতরে যে আগুন জ্বলে সেটা বুঝতে পারলো শুভ্র। এই তোমার দাঁতে এত জোর কোত্থেকে আসেন? বলে ঝাটকা দিয়ে ছাড়িয়ে নেয়। পরীর হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ার অন করে দেয়। ইচ্ছে মতো দুজনে ভিজছে। শুভ্র বলল, কিরে কিছু বলছিস না কেন? ও আমাকে বুঝি ড্রেস চেঞ্জ করে দিতে হবে? বলে পরে গায়ে দিতেই পরী ঠাস করে একটা চড় মেরে বলে, জাস্ট লিভ নাও। শুভ্র একটু হেসে বলল, বাহ, মুখে বলে ফুটেছে। বলেই চলে গেল। এভাবে আরো কিছুদিন কেটে গেল। মৃদুলের সাথে পরী কথা বলা সম্পূর্ণ অফ করে দিয়েছে। শুভ্র যা ভয় দেখাইছে না, ওকে বিশ্বাস নেই। একদিন ভার্সিটিতে যাই অ্যাডমিট নিতে, বিদ্যুৎ আমাকে ডাকলো, সাথে অনেকে ছিল। কিছু বলবি? সেদিনের পর তো আমার সাথে কথাই বললি না পরি। কি বলবো, বলার মতো কিছুই নেই। তাছাড়া আমি বিবাহিত একটা মেয়ে। কি মিথ্যা কথা কেন বলছিস? তোর বিষয় সব জানি। সব জানিস তো এটা জানিস না আমি বিবাহিত? পরি পাগলামো করিস না। বলে বিদ্যুৎ ওর হাত ধরল। আমার হাত ধরার সাহস তোকে কে দিল? বলে সবার সামনে একটা চর বসিয়ে দিলাম। বিদ্যুৎ উল্টা পরীকে একটা চড় বসিয়ে দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমাকে চর মারার? আমি ওর দিকে তাকিয়ে শুধু চোখের জল ফেলে চলে আসতে বিদ্যুৎ বলল, এর প্রতিদানের ফলাফলের জন্য প্রস্তুত থাক। তোকে আমার হাত পা ধরতে হবে, মনে রাখিস। আমি কি তখন হারে হারে টের পাবি। বাসায় এসে দেখলাম বাসা ভর্তি অনেক মানুষ। আমি সেদিকে কান না দিয়ে উপরে চলে আসলাম। গা ম্যাচ ম্যাচ করছে, মনে হয় জ্বর চলে আসবে। পলা আন্টি আমার রুমে এসে বলল, পরি তোমাকে একটা খবর দেওয়ার আছে। শুভ্রর আশীর্বাদ ঠিক হয়ে গেল। নিতু মেয়েটা দেরি করতে চাচ্ছে না, পারে না যে আজই বিয়ে হোক। আমি চুপ করে শুধু শুনলাম। ভালো তো, বিয়ে হয়ে যাওয়াটাই বেটার। আর কতদিন? তোমার খারাপ লাগছে না? না তো, বরং আনন্দ হচ্ছে। কোনোদিন হিন্দুর বিয়ে দেখিনি, এবার দেখবো। খাবো, মজা করব, জাস্ট এনজয় আর এনজয়। পরি ও তোমার স্বামী হয়, তবুও একথাগুলো বলছো? আমি বিয়ে মানি না আন্টি, ওটা আমার ধর্মের রীতিতে বিয়ে নয়, তাই সব বাদ। আমাকে কিছু খাবার দিয়ে যাও তো আন্টি, ঝাল ঝাল কিছু। পলার রুম থেকে হতাশ হয়ে চলে গেল। আমি পড়তে বসলাম, কারণ আমার 6 দিন আছে বাকি পরীক্ষার। প্রায় প্রচুর লাইটিং এর কাজ চলছে। কাল শুভ্রর এঙ্গেজমেন্ট প্লাস আশীর্বাদ। লোকজনে সমাহার। অনেক আত্মীয় স্বজন এসে গেছে এর মধ্যে। তাদের গেস্ট রুমে রাখা হয়েছে। আমার সাথে কথা বলার মতো কেউ নেই, খুব একা লাগছে। বেলকনিতে বসে আছি মন মরা হয়ে। এমন সময় অনিতা আন্টি আর শুভ্রের বাবা আমার কাছে আসলো। আমি উঠে দাঁড়িয়ে বললাম, কিছু বলবেন? পরি, এখনো সময় আছে। তুমি যদি চাও এটা ক্যান্সেল করে দেব। আশীর্বাদের পর আর কোনো উপায় থাকবে না। কিন্তু তুমি খুব ভুল করছো। ধর্মটা সব ফ্যাক্ট না। শুভ্র তোমাকে খুব ভালোবাসে। আমি চাই না যে ও সারা জীবন কষ্টে থাকুক। এক নিঃশ্বাসে কথাগুলো অনিল পরীকে বলল। আঙ্কেল, আমি পারবো না নিজের ধর্ম পরিবর্তন করতে, তাই আর সম্ভব না আমার পক্ষে এগোনো। তোমায় ধর্ম পরিবর্তন করতে বলিনি তো কেউ। তুমি তোমার ধর্ম নিয়ে থাকবা। আর শুভ্র ওরটা, এটাও করতে পারবে না। না, সম্ভব না আন্টি। মা, আমার ছেলেটা শেষ হয়ে যাবে। ছোটবেলায় ওর অনেক বড় অসুখ হয়েছিল। ওকে মানত পূজা করে ওকে ফিরে আনছি মা, ওকে কষ্ট পাওয়ার জন্য না। আমার
জীবনে কোনো মেয়ের দিকে তাকায়নি, নিজের কেরিয়ার নিয়ে পড়ে থেকেছে। আজ সে সফল। তোমার সাথে ওর ভাগ্য জড়িয়ে আছে বলে হয়তো ওই দিনের দুর্ঘটনাজনিত কাজটা ঘটেছিল। ওর কোনো দিকে তুমি কুটি খুঁজে পাবে না। প্রথম কোনো মেয়েকে আমার কাছে কান্না করতে করতে চেয়েছে। আমি মা হয়ে কেমনে ছেলের কান্না সহ্য করি বল? তুমি আমাকে ফিরিয়ে দাও না মা। আমি ওনার সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলাম। আন্টি, আমি সব হারিয়েছি, শেষে এই ধর্মটুকু আঁকড়ে ধরে পড়ে আছি। আমার ধর্মে অনুমতি নেই। শুভ্র যদি মুসলমান। কথা শেষ না হতেই আন্টি চলে গেল। অনিল আঙ্কেল আমার পাশে বসে বলল, আর কি কোনো উপায় নেই? শুভ্র যদি মুসলিম হয়, আমরা বাইরে বেরোতে পারবো না। আমাদের সমাজ আছে, কিছু করার নেই। আঙ্কেল, আপনি জানেন না হয়তো, আমার বাবা মা নেই। বাবার আদর কি জিনিস আমি জানি না। যেদিন অর্পিতার নিখোঁজের পর শুভ্র এনে আপনাদের কাছে অর্পিতাকে দাঁড় করালো, আর আপনি আর আন্টি ওকে দেখে যখন কান্নায় ভেঙে পড়ে বুকে চড়িয়ে নিলেন, আদর করলেন, তখন বিশ্বাস করেন সেটা দেখে ঘন্টার পর ঘন্টা রুমে এসে কেঁদেছি। আমাকে এরকম আদর করার মতো কেউ নেই, কারণ আমি এতিম। আপনাকে বাবা বলে ডাকতে হয়তো খুব ইচ্ছে হয়, কিন্তু ডাকতে পারি না। আমাকে কেউ কখনো আদর করে এক লোকমা ভাত মুখে তুলে দেয়নি। আমি জানি না সেটা স্বাদ কেমন। আমি তো চাইনি আমার জীবনটা এরকম হোক। আমার ভাগ্য যে ভালো না আঙ্কেল। আমার করার কিছুই নেই, আমায় ক্ষমা করে দিন বলে ফিকরে কান্নায় ভেঙে পড়লাম। উনি আমার কথা শুনে চোখ মুছে চলে গেলেন। ওর যদি অন্য কোনো ঘরে বিয়ে হয়ে যায়, তাহলে সেখানে কতটুকু সুখ পাবে জানি না। একমাত্র শুভ্রর দ্বারা ও সুখী হতে পারে, কিন্তু ও যে শর্ত দিয়েছে সেটা মানা অসম্ভব। কি করা যায়? সকালে আমি নামাজ পড়তে বসছি। এমন সময় মৃদুল বারবার কল দিচ্ছে। মনটা ভালো নেই, তবু আজ রিসিভ করলাম। পরি, হুম। কেমন আছো সোনা? আমার কথা একবারও মনে পড়ে না। মৃদুল, তোমাকে কিছু কথা বলার ছিল। কিছু কেন, যত খুশি বলো। আমি আজ আমার পরির সাথে কথা বলছি, এতেই অনেক পাওয়া। মৃদুল, আই এম নট ভার্জিন গার্ল। হোয়াট? আমার শুভ্রের সাথে সব হয়ে গেছে। আমি তোমাকে ঠকাতে চাই না। বলো, এখন তোমার অভিমত কি? মৃদুল কল কেটে দিল। আমি একটু হাসলাম। এই ভালোবাসা আমার প্রতি। একবার যাচাইও করলো না আমি সত্যি না মিথ্যা বলছি। একটা মেসেজ করলাম। কল কেটে দিলে কেন মৃদুল? মৃদুলের ব্যবহারে খুব কষ্ট পেলাম। রুম থেকে বের হতে ইচ্ছে করছে না। সকাল 10টা পার হয়ে যাচ্ছে, এখনো খাবার কেউ দিয়ে যায়নি। অপ্রয়োজনীয় জিনিসের প্রতি কারোর নজর থাকে না। আমি মাথায় বড় ঘোমটা টেনে নিচে গেলাম ফ্রিজ থেকে কিছু খাবার নেয়ার জন্য। বাসা ভর্তি মানুষ। ফ্রিজ খুলতেই একজন বলে উঠল, এমি, তুমি কি? আমি বেশ লজ্জা পেলাম। না মানে পানি খাবো। কিচেনে যাও, এখানে কি? আমি আর কোনো কথা না বলে কিচেনে গিয়ে দেখি বাসার কয়েকজন কাজের লোক খুব ব্যস্তর সাথে কাজ করে যাচ্ছে। আমাকে দেখে বাসু কাকা এসে বলল, পরিদি, কিছু লাগবে? খুব ক্ষুধা লাগছে কাকা, কিছু আছে? উনি জিভে কামড় দিয়ে বলল, দুঃখিত দিদি, আপনাকে খাবার দিতে আজ ভুলে গেছি। আপনি রুমে যান, আমি খাবার দিয়ে আসছি। রুমে এসে বসে পড়লাম। দিনটা এভাবে কেটে গেল। রাতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। 8টা থেকে শুরু হবে। জমজমাট সব অবস্থা। শুভ্র সেনের এঙ্গেজমেন্ট বলে কথা। সন্ধ্যার নামাজ পড়ে কেবল খাটে বসেছি, এমন সময় নিতাই দাদু আমার রুমে এসে বলল, পড়ি, চলো তো আমার সাথে। আমি অবাক হয়ে বললাম, কোথায় যাব দাদু? আরে চলোই না। বলে আমার হাত ধরে টেনে নিচে আনলো। নিচে এসে দেখি অর্পিতা যা সাজ দিয়েছে না, মনে হয় থাক আর নাই বলি। এই দিদি, আমাকে কেমন দেখাচ্ছে? অসম লাগছে অর্পিতা। তুমি কই যাচ্ছ? জানি না রে, বলেই বাসা থেকে দাদুর সাথে বের হয়ে এলাম। দাদু আমাকে নিয়ে গাড়িতে উঠিয়ে ড্রাইভারকে কোথায় যেন যেতে বলল। দাদু, আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবে। 15 মিনিট পর আমরা একটা পার্লারের সামনে নামলাম। এখানে কেন দাদু? কাজ আছে বলে আমাকে পার্লারের ভেতর নিয়ে গিয়ে ওদের বলল, সাদা শাড়িতে হালকা সাজ এবং খোপায় ফুল, এমনিতেও সুন্দর, তাই গর্জিয়াস কোনো সাজ না।
1 ঘন্টার মধ্যে রেডি করে দাও, পার্টিতে অ্যাটেন্ড করতে হবে আমাদের। বলে ওরা কাজ করতে শুরু করে দিল। আমি তো ফ্যাল করে তাকিয়ে আছি। মা, বাবা কোথায় সব শুরু হয়ে গেল? বাবাকে যে দেখছি না। আমিও দেখছি না তো, কই গেল? এখানেই তো ছিল। মৃদুলের সাথেও আবার যোগাযোগ করেছে। এই মেয়ে কোনোদিন শুধরাবে না। বলে শুভ্র বের হয়ে গেল রুম থেকে। নিতু সহ ওর পরিবারের সবাই এসে গেছে। 8:30 বেজে গেছে, পার্টি জমে উঠেছে, কিন্তু নিতাই সেন এখনো আসেনি। এটা নিয়ে সবাই দুশ্চিন্তা করছে। রাত 9টার দিকে অনিল ওর বাবাকে দেখলো একটি মেয়ের হাত ধরে ভেতরে ঢুকলো। পুরনো আমলের সাজ মেয়েটির। বাবা কি শুরু করলো? বলে কাছে যেতেই হেসে উঠল। এই পড়ি, তুমি? আমি তো ভাবলাম কে না কে। এই, সম্মান দিয়ে কথা বল, এটা তোর নতুন মা, আরও একটা আছে। বলে অর্পিতাকে কাছে ডাকলো নিতাই। পরি দিদি, তোমাকে যা লাগছে না ফাটাফাটি। ক্লাসিক সাজে যে কাউকে এতটা সুন্দর লাগে সেটা আজ দেখলাম। কি 2 গিন্নি আমার সাথে সব সময় থাকবে? কিরে অনিল, কেমন লাগছে তোর নতুন মাকে? বাবা, দারুণ লাগছে। বলে অনিল হেসে দিয়ে চলে গেল। দিদি, আজকে আমরা খুব আনন্দ করব, কেমন? ওকে মাই ডিয়ার। বলে ওকে নিয়ে রুমে আসলাম এবং ফোনটা নিয়ে নিচে নামলাম। আবারও দুজন দাদুর কাছে গিয়ে হাজির। দাদু তো সবাইকে, আমাদের দুজনকে গার্লফ্রেন্ড বলে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। একজন তো বলেই ফেললো। নিতাই, তোর ভাগ্য দেখছি খুব ভালো রে। এই বয়সে এমন 2টা সুন্দরী গার্লফ্রেন্ড পাওয়া চারটিখানি ব্যাপার। যার পার্টি তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই, সেইটা হইছে আমাদের। আমি, দাদু আর অর্পিতা পুরো পার্টি মেতে রেখেছি। বিমলা ওদের দেখে রেগে গিয়ে নিতাইকে বলল, বুড়ো বয়স কি ভীমরতি শুরু করেছো? কেন বিমলা, তোমার হিংসা হয় বলে? ওখানে পাত্তা না দিয়ে আমাদের নিয়ে সোজা স্টেজে উঠলেন। হ্যালো এভরিবাডি, আমি আর আমার প্রিয় ডাবল সুইটহার্ট আপনাদের সামনে একটা ডান্স উপহার দেব। বলে বলল মিউজিক অন। আমি আর অর্পিতা তো অবাক। এই, তোমরা নাচ ভালো পারলে অনেক উপহার আছে দুইজনের জন্য। ডোলারে ডোলারে ঐশ্বরিয়ার গানটি চালু হলো। কি আর করা, বাধ্য হয়ে নাচতে লাগলাম দুজনেই। আর দাদু যতটুকু পারে কোমর দোলাচ্ছে। আমি আর অর্পিতা ভালো ডান্স সবাইকে উপহার দিলাম। সবশেষে আমি আর অর্পিতা স্টেজে একসাথে হাত পেতে বললাম, এবার আমাদের উপহার। দাদুর এক ফ্রেন্ড উচ্চ স্বরে হেসে বলল, তুইও নেচে দেখা বেটা। বলে আমাদের নিয়ে নেমে গেলেন। জীবনটা যেন এতটা সুন্দর আগে কোনোদিন বুঝতে পারিনি। দাদু বাড়ির সামনে গিয়ে বসলো, বেচারা হাঁপিয়ে গেছে। এই, তোমরা দুজনেই জাস্ট একটু ওদিক থেকে ঘুরে আসো, আমি আসছি। দাদু, তুমি ড্রিঙ্ক করবা তাই না? বলে অর্পিতা দাদুর দিকে তাকালো। যখন সব কিছু বুঝিস তাহলে জিজ্ঞাসা করিস কেন? আমিও আজ খাবো, কতদিনের সব দারু খাবো। পরি দিদি, তুমি খাবা? আস্তাক ফেরুল্লাহ, কখনো না। তোমাদের শখ হয়েছে, তোমরা শখ মেটাও। বলে আমি ওখান থেকে চলে এলাম। এই অর্পিতা, কম করে খা, তাছাড়া তোর বাবা দেখলে আমাকে আর আস্ত রাখবে না। অর্পিতা এক পেক খেয়ে বলল, বয়সটাই উঠতি বয়স, তাই তো এভাবেই উড়বো। বাবা এসে কিছু বললে ফু দিয়ে উড়িয়ে দেবো। হিহি। নিতাই সেন তো অবাক। অর্পিতার কথা শুনে এই মেয়ে বলে, কিরে, একে এক্ষুনি থামাতে হবে, না হলে মান ইজ্জত সব শেষ। বলেই নিজে আর না খেয়ে অর্পিতাকে টেনে পরীর কাছে দিয়ে গেল। পড়ি, ওকে দেখ তো। বলে চলে গেল দাদু। এই পরি দিদি, আজ যে তোমাকে লাগছে না, আমি ছেলে হলে তোমার প্রেমে পড়ে যেতাম। দাদার চয়েস আছে। তুমি চুপ করো না, আমি চলে যাব। অর্পিতা মুখে আঙ্গুল দিয়ে চুপ করে থাকলো। আমার সামনে একটু দূরে শুভ্রকে দেখতে পেলাম। কফি কালার ধুতি আর গোল্ডেন শেরওয়ানি, ভালো লাগছে দেখতে। তাছাড়া আমি মনে করি সুন্দর মানুষকে যা পড়বে তাই সুন্দর লাগবে। এই দাদা, এদিকে আয় তো। বলে অর্পিতা শুভ্রকে ডাক দিল। শুভ্র এদিকে আসতেই আমি পাশ ফিরলাম, অন্যদিকে তাকালাম। অর্পিতা, ড্রিঙ্কস করেছিস?
না না দাদা, আমি তো দারু খেয়েছি। বেশি জ্ঞান দিতে এলে তোকেও ফু দিয়ে উড়িয়ে দিব। অর্পিতার কথাগুলো শুনে আমি আর হাসি আটকে রাখতে পারলাম না। আমি আর অর্পিতা দুজনেই অট্ট হাসিতে বেহুশ হয়ে পড়লাম।